আজকে তোমাদের ম্যাথামেটিক্সের ক্লাস থাকে তোমরা জানো, ঠিক আছে। বিশেষ করে যারা সায়েন্সে আছো, সায়েন্সের জন্য হচ্ছে ম্যাথামেটিক্স থাকে। তো ম্যাথামেটিক্সে আমরা আজকে পার্ট এ এবং পার্ট বি দুটো ভাগে ভাগ করেছি, মানে অ্যাকর্ডিং টু সিলেবাস, ঠিক আছে। সিলেবাস যেমন রয়েছে, তো এখানে ম্যাথামেটিক্সের পার্ট এতে আমরা ম্যাথামেটিক্যাল যে কন্টেন্টগুলো, ঠিক আছে, সিলেবাস অনুযায়ী আমরা 15খানা কোশ্চেন রেখেছি। ডিআই থেকেও রাখা, মানে ডাটা ইন্টারপ্রিটেশন থেকেও কোশ্চেন রাখা হয়েছে। তারপর পার্ট বিতে তোমরা দেখতে পাবে আজকে পেডাগোজিক্যাল কিছু কোশ্চেন, মূলত গণিত শিক্ষণবিদ্যা থেকে আমরা আজকে 15টা কোশ্চেন রেখেছি, ঠিক আছে। কারণ তোমরা জানো যে 15+15 এরকম দুটো ভাগেই ভাগ থাকে। তো আমরা প্রথমে 15টা কোশ্চেন যেগুলো আমাদের পার্ট এতে রয়েছে ম্যাথামেটিক্যাল যে কোশ্চেন, তো সেইগুলো আগে আমরা করে নেব, তারপর আমরা নেক্সটে যাব। তো চলো আমরা প্রথমে শুরু করে দিই, ঠিক আছে। এখানে প্রথম যে কোশ্চেনটা বলেছে যে যদি এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5 হয়, তবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। তো এটা খুবই সোজা একটা অঙ্ক, তোমরা মাধ্যমিক লেভেলে করেছো সবাই। অলরেডি উত্তরও বলা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ তপন, সুসেন এরা কিন্তু উত্তর অলরেডি বলেও ফেলেছে। তো এখানে আমরা একটা বাচ্চাকালে একটা সূত্র মুখস্থ করতাম, তোমরা সবাই করেছো, যে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তোমরা মুখস্থ করেছো কি না, এ প্লাস বি এর স্কোয়ার মানে হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না, এই সূত্রটা। এবারে তোমরা বলবে স্যার আমার তো মনে থাকে না, তো এটা এটা মাইনাস হবে না প্লাস হবে আমি ভুলে যাই। তো ঠিক আছে, তুমি নিশ্চয়ই এ প্লাস বি স্কোয়ারের সূত্র জানো, তাই না। এ প্লাস বি স্কোয়ারের সূত্র নিশ্চয়ই তুমি জানো। তাহলে এটা আমরা কি লিখি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে তোমরা একটু দেখো তো, তাহলে এই যে সূত্রটা আমি লিখলাম, তাহলে যদি তুমি এ প্লাস বি স্কোয়ার জায়গায় যদি এটা বসিয়ে দাও, তাহলে এখানে মাইনাস 2ab আর এখানে প্লাস 2ab কেটে যাবে। তাহলে আলটিমেট থাকবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে মানে মনে রাখতে তোমার কোনো অসুবিধা নেই। চলো এবারে আমরা এটা লিখব। দেখো এখানে কি আছে ভালো করে দেখো, যাদের অঙ্ক অসুবিধা হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো আমরা কি এটাকে লিখতে পারি এক্স এর স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা লিখতে পারি আমরা। তাহলে এটা ফরম্যাট দাঁড়ালো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2, এখানে এ কি না এক্স আর বি হচ্ছে কি 1/x, লিখে দিলাম। এস, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স আর এক্স কেটে যাচ্ছে, তাই না। আচ্ছা এখানে এই যে এক্স প্লাস 1/x হচ্ছে কত আছে না 5, তার স্কোয়ার মাইনাস 2, তাহলে 5 5 25 মাইনাস 2 সমান কত হচ্ছে দেখো 23। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। সবাই বুঝতে পেরেছো, তাই না। যারা যারা ক্লাস করছো, যারা অঙ্ক নিয়ে ভয় করে, যদিও একটা খুব পাতি লেভেলের অঙ্ক, যাই হোক এটা অঙ্কই তো, তাই না। তো যারা তোমরা হচ্ছে কি একদম পুরো মানে কি বলবো, যারা যারা একদম বেসিক জিনিসটাই জানো না, আমি পুরো জিনিসটাই তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম। আই হোপ তোমরা সবাই যারা যারা ক্লাসে জয়েন আছো সবাই আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো তাহলে কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে। শুধু দেখো মাইকও অন আছে, এখানে চ্যাট বক্সও তোমরা চ্যাট করতে পারো। তো তোমরা যে কোনোভাবে তোমরা আমাকে জানালে আমি বলে দাও, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 2। এবার বলছে দেখো দ্য রেশিও, আচ্ছা একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:3:4, তাহলে বৃহত্তম কোণটি কত হবে, ঠিক আছে। খুবই বেসিক, এটাও খুব বেসিক অঙ্ক, বাট একটু তোমাদেরকে জানতে হবে। দেখো তোমরা নিশ্চয়ই দেখো অলরেডি অ্যান্সার বলা শুরু করে দিয়েছে। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি অঙ্কন বলছে এ, বি বলছে, তপন বলছে বি, সুসেন বলছে বি, মামনি বলছে যে 80 ডিগ্রি, প্রত্যয় বলছে যে স্যার এটাও বি হবে, হ্যাঁ। মামনি মনোরমা মাইতি সেও বলছে বি হবে। আচ্ছা দেখো তোমরা নিশ্চয়ই সবাই জানো, যারা যারা জানো না তারা জেনে নাও, ঠিক আছে। দেখো তোমরা নিশ্চয়ই জানো যে একটা ট্রায়াঙ্গেল বা একটা ত্রিভুজের কোণগুলি, মানে তিনটে কোণের যে সমষ্টি, ধরো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে। এটা একটা ত্রিভুজ এ আর বি আর সি। এই যে দেখতে পাচ্ছ তিনটে কোণ, অর্থাৎ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, এই তিনটের সমষ্টি কত হয় তোমরা নিশ্চয়ই জানো 180 ডিগ্রি। এইটুকু তোমরা জানো যে একটি ত্রিভুজের তিনটি কোণের
সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। এটা তোমরা সবাই জানো। ব্যাস, তাহলে দেখো, তাহলে এখানে দেখো তিনটি কোণের যে অনুপাত দিয়েছে 2:3:4, তাহলে বৃহত্তম কোণটা তাহলে এই যে রেশিওতে সবচেয়ে বড় কোণটা 4, তাহলে এই তিনটাকে যোগ করে দেখি, 2 + 3 + 4, তাহলে কত হচ্ছে? 4 3 7 2, 4 4 3 7 8 9, 9 হচ্ছে। আর বৃহত্তমটা কোনটা হবে? 4 রেশিও যারা আছে, তাহলে আমরা করতে পারি কি 4/9 × 180 করতে পারি, যেহেতু টোটাল হচ্ছে কি তোমার 180 ডিগ্রি। তাহলে 9 2 18 মানে 20, তাহলে 20 4 হচ্ছে 80, 80 ডিগ্রি, তাই না? তাহলে উত্তর হয়ে গেল কি আমাদের 80 ডিগ্রি। চলো, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি এটাও তোমরা সবাই বুঝতে পেরেছো। কি করে হলো না, যেহেতু তিনটে কোণের সমষ্টি ত্রিভুজের ক্ষেত্রে 180 হয়, আর এখানে রেশিও দেওয়া আছে 2:3:4, আমরা টোটালটা করলাম 9, তাহলে সবচেয়ে বড় ইউনিট কোনটা হচ্ছে না 4, তাহলে আমরা বলতে পারি যে এটা এটা আরও তোমাকে দিতে পারতো, ঠিক আছে, তোমাকে দিতে পারতো যে এখানে বাকিগুলোরও দিতে পারতো, মানে 80 তোমার দিতে পারতো যে হচ্ছে কি তোমার বাকি দুটোর কোণে কমা কমা করে দিতে পারতো। আমি আশা করি যেটা বলছি তোমরা বুঝতে পারছো, তাই তো? ধরো 80 70 60 এরকম করে দিতে পারতো আর কি, ঠিক আছে? দিলে তোমরা আবার কি করতে না, আবার 3 মানে দ্বিতীয় যে বৃহত্তম সেটা কি হতো না 3/9 ইন্টু হচ্ছে কি 180 ডিগ্রি হতো, তাই না? তাহলে 9 2 18 মানে 20 আর 60 হতো, তাই না? 60 ডিগ্রি। আর বাকিটা তোমরা কাটাকাটিও করতে পারো বা টোটাল থেকে মাইনাসও করতে পারো। আর থার্ডটা কত হতো? 2/9 ইন্টু 180, তাই না? তাহলে এটা হচ্ছে 20, তাহলে 40, তাহলে কত হতো? একটা হচ্ছে কি 80 ডিগ্রি, একটা হচ্ছে তোমার 60, একটা 40। দেখো টোটাল করো, দেখতে পাচ্ছ যে 60 40 100 আর এখানে 80, তাহলে টোটাল হচ্ছে দেখো 180 ডিগ্রি। বুঝতে পেরেছো তো? তাহলে এটা ধরো বৃহত্তমটা দিয়েছে, তোমাকে যদি বলতো ক্ষুদ্রতম কোণটা বা তিনটে কোণের হচ্ছে কি মান কত কত, তাহলে তোমরা এইভাবে করে নিতে পারতে, তাই না? এগুলো বেসিক জিনিস, যদিও আশা করি অনেকেই তোমরা জানো, বাট যাদের ম্যাথামেটিক্স নিয়ে তোমরা বলো না যে স্যার একটু ভালো করে এক্সপ্লেন করে দেবেন, ভালো করে বলে দেবেন, তো আশা করি তোমরা সবাই এই জিনিসটা যেটা আমি আলোচনা করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো, তাই তো? বুঝতে পারছো তো সবাই? একটু সিসি বলে লিখো তো। সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। যদি বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো যে স্যার ঠিক আছে। আর যদি কারোর অসুবিধা হয় বলবে যে স্যার আমার প্রবলেম হচ্ছে। ঠিক আছে তো? চলো পরের কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেন বলেছে যে তোমার যদি 10টি দ্রব্যের ক্রয়মূল্য 8টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয়, তবে লাভের শতাংশ কত হবে? ঠিক আছে, 10টি দ্রব্যের ক্রয়মূল্য 8টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তাহলে লাভের শতাংশ কত হবে? আচ্ছা, তোমরা একটু ভালো করে দেখো তো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি দেখতে পাচ্ছি আমরা, যে এখানে 10টি দ্রব্য কিনে ক্রয় মূল্য যেটা 8টি দ্রব্যের হচ্ছে বিক্রয় মূল্যের সমান, তাহলে 8টি দ্রব্যকে বিক্রি করছে, তাহলে লাভ কত হচ্ছে? তাহলে 10টা থেকে 8টা বিয়োগ করে দাও, তাহলে দুটো প্রোডাক্টের হচ্ছে তার লাভ হচ্ছে, তাই তো? তাহলে এটা কার এগেনস্টে হচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ যে 8টি দ্রব্য এগেনস্টে হচ্ছে, তাহলে 2/8 ইন্টু করে দাও তোমরা 100, যেহেতু শতাংশ চেয়েছে, পার্সেন্টেজ চেয়েছে, তাহলে 2 4 8 আর হচ্ছে কি 25 4 100, তাহলে উত্তর হয়ে যাবে কি 25%। ঠিক আছে, তাহলে এটা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? এটা খুব সোজাভাবে আমরা করতে পারি, যেহেতু হচ্ছে কি তোমার 10টি দ্রব্য কিনে ক্রয় মূল্য যেটা সেটাই 8টি দ্রব্যের যেহেতু বিক্রয় মূল্য, তাহলে লাভ হচ্ছে কোটায় দুটোর, কার এগেনস্টে না 8টার এগেনস্টে, আমাদের লাভের শতকরা চেয়েছে, তাহলে 25% হচ্ছে কি তোমার উত্তর হয়ে যাবে সঠিক। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকেই তোমরা উত্তর বলেছো, সুসেন, মামনি, প্রত্যয়, অঙ্কন, মৌমিতা, তপন, এরা কিন্তু সবাই সঠিক উত্তরই বলেছে। চলো কোশ্চেন নাম্বার 4, এইটা করো দেখি বাবা। কি আছে দেখো না, √0.01 প্লাস √0.81, ঠিক আছে? তো এর মান জিজ্ঞাসা করেছে, ঠিক আছে, এর মান জিজ্ঞাসা করেছে। অলরেডি অনেকেই বলে ফেলেছে, দেখো এখানে আমি দেখতে পাচ্ছি অঙ্কন বলে ফেলেছে, অঙ্কন, মৌমিতা, প্রত্যয়, তপন, সুসেন, আমি এই নামগুলোই বারবার দেখছি, বাকিরাও তোমরা বলো। আমি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত প্রায় 17 জন 18 জন মতন জয়েন করে গেছো, তো বাকিরা তোমরা অ্যান্সারগুলো বলো।
ঠিক আছে, যার যেটা মনে হচ্ছে বলো। আমরা এই ধরনের কোশ্চেনের অ্যান্সার কিন্তু আগেও করিয়েছি, তোমরা কিন্তু আগেও করেছো, তাই না? এমন নয় যে তোমাদের কাছে নতুন। আচ্ছা দেখো, তোমরা যদি না জানো, ঠিক আছে, তোমরা কি করবে বলো দেখি। তোমরা নর্মালি যেটা করবে যে এটা মানে কি, এটা মানে 1/100, ঠিক আছে, রুট ওভার আছে। দেখো, এটা এটা করলে ভুল হবে না। তুমি হয়তো ডাইরেক্ট করতে পারো, কিন্তু এটা করলে ভুল হবে না আর কি। আর এটা কি হবে দেখো, 81/100, 81/100। হুম। এবারে তোমরা নিশ্চয়ই জানো যে এইটাকে আমরা লিখতে পারি 1/10 স্কোয়ার, আর এটাকে আমরা লিখতে পারি 9 9 81 10 10 100 স্কোয়ার লিখতে পারি আমরা। তাহলে বাইরের যে স্কোয়ারগুলো উঠে যাবে, বাইরে যে স্কোয়ারগুলো মানে রুট ওভার উঠে যাবে তখন, তাই না? তাহলে 1/10 প্লাস হচ্ছে কি 9/10। তাহলে 1/10 মানে হচ্ছে 0.1, আর 9/10 মানে পয়েন্ট তোমার হচ্ছে কি 9। তাহলে 0.1 আর 0.9 কত হয়? তাহলে কত হয় গো? 1.0, তাই না? তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এবারে, এবারে ডাইরেক্ট তোমরা করতে পারো, যে তোমরা ডাইরেক্ট করতে পারো যে স্যার এটা মানে হচ্ছে কি 0.01 এর করলে কত হয় না 0.1 হয়, আর এটা করলে কত হয় 0.9 হয়। তাহলে এটা উত্তর হয়ে যাচ্ছে কত 1.0। কিন্তু এটা হয়তো সবাই মানে ধরতেও না পারে, তো এত তোমাদের রিস্ক নেওয়া দরকার নেই, কারণ একটা ভুল মানে অনেকটাই হচ্ছে নাম্বার কেটে যাওয়া। তোমরা আমি যে প্রসেসটা বললাম এইভাবেই করবে। তুমি জানো পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে মানে দুটো হচ্ছে কি তোমার এক রিপিটে দুটো শূন্য আসবে। তাহলে এটা করলে তোমার দেখো কোনোভাবেই ভুল হওয়ার কিন্তু সম্ভাবনা নেই, ঠিক আছে? তো তোমরা এই প্রসেসটাই ফলো করে করবে। আমার মনে যতদূর মনে পড়ছে আমি এই প্রসেসটা তোমাদের আগেও করিয়েছিলাম, তাহলে এই অঙ্কটা মানে এই ধরনের অঙ্কটা আমি আগেও করিয়েছিলাম, তাই তো? ঠিক বলছি তো নাকি? ঠিক বলছি? যা, এরা কেউ কিছুই বলে না। আচ্ছা যাই হোক, তোমরা বুঝতে পেরেছো, বুঝতে পারছো তো সবাই? আমরা অলরেডি 4টি অঙ্ক করে ফেললাম, তোমরা সবাই বুঝতে পেরেছো? ইয়েস। ওকে ওকে, ঠিক আছে, বুঝতে পারলেই হলো, ঠিক আছে, বুঝতে পারলেই হলো। চলো কোশ্চেন নাম্বার 5 বলছে হাউ মেনি লাইন্স অফ সিমেট্রি ডাজ এ রেগুলার হেক্সাগন হ্যাভ। আচ্ছা, একটি সুষম ষড়ভুজের কোটি প্রতিসাম্য রেখা আছে। দেখো তো এখানে আমি আগেও তোমাদেরকে করিয়েছিলাম কি বলো দেখি, আগে তোমাদের করিয়েছিলাম যে হচ্ছে কি তাদের কোণের সমষ্টিগুলো, তাই না? আমি আগে করিয়েছিলাম তাদের কোণের সমষ্টিগুলো, কিন্তু এখানে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে কি এদের একটা ষড়ভুজ, ষড়ভুজ, ঠিক আছে, একটা ষড়ভুজ, সাপোজ ধরো এটা একটা ষড়ভুজ, এটা আমি আঁকছি, ঠিক আছে? তো এই ষড়ভুজের ক্ষেত্রে কোটি প্রতিসাম্য রেখা আছে। আচ্ছা তোমরা একটু হিসাব করে দেখো তো, কোটি প্রতিসাম্য রেখা আছে, প্রতিসাম্য, তাই না? তো এটা তোমরা দেখতে পাচ্ছ যে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা, ছটাই থাকবে, তাই না? একটা ষড়ভুজের ক্ষেত্রে প্রতিসাম্য রেখা অবভিয়াসলি থাকবে, কারণ এটা তো মানে 6 যেহেতু আছে না, এক, তাহলে এটা এটার সাথে এটা প্রতিসাম্য, এটার সাথে এটা প্রতিসাম্য, এটার সাথে এটা প্রতিসাম্য। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 6টি প্রতিসাম্য রেখা আছে, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 6 বলছে যদি 3x-4 ইকুয়াল টু 2x+6 হয় তাহলে x এর মান কত? এটা খুবই মানে সোজা একটা অঙ্ক হয়ে গেল, তাই না? তোমাদের পরীক্ষাতেও একটা দুটো এমন থাকবে, খুব ইজি। তো দেখো তাহলে 3x-2x সমান 6+4, তাহলে x সমান কত হচ্ছে 8, তাই না? তাই তো? এই 6 4 10, সরি 10, তাহলে কত হচ্ছে তোমার 10। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশান এ। চলো নেক্সট কোশ্চেন দেখো। এবার বলছে দেখো যে একটি বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেন্টিমিটার, এর পরিধি কত হবে? ঠিক আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে কি তোমার 154 বর্গ সেন্টিমিটার, তাহলে তার পরিধি কত হবে? ঠিক আছে, এবারে এই অঙ্কটা আশা করি তোমরা পারবে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, পাই আর স্কোয়ার সমান হচ্ছে কি 154। এবারে তোমরা নিশ্চয়ই জানো যে পাই মানে হচ্ছে 22/7, 22/7, এটা আর স্কোয়ার আছে সমান হচ্ছে 154। যখন আর স্কোয়ার এদিকে থাকবে তাহলে এটা উল্টে যাবে, তাহলে 154 তা চলে যাবে হচ্ছে কি তোমার উপরে সাথে, আর এখানে 22টা নিচে চলে আসবে। বুঝতে পেরেছো? চলো দেখো নেক্সট, তাহলে আর স্কোয়ার সমান এটা 7 দিয়ে কাটবে, তাই না?
22 সাথে হচ্ছে কি 154, তার সাথে 49, তাহলে আর সমান কত হবে 7। এবারে পরিধি কি, পরিধির সূত্র কি গো? পরিধির সূত্র হচ্ছে পরিধির সমান 2 পাই আর, তাহলে 2 ইন্টু পাই আর, পাই মানে 22/7, আর হচ্ছে কি 7, তাহলে 7 কেটে যাবে, 22 জুনে 44 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি অ্যান্সার। ওকে, বুঝতে পারছো সবাই? কি গো, সবাই বুঝতে পারছো? খুব ইজি জিনিস, ঠিক আছে? তোমরা শুধু হচ্ছে কি ম্যাথকে ভয় পাও, কিন্তু যদি ভালো করে তোমরা একটু দেখো তাহলে দেখবে কোনো সমস্যা নেই। চলো দেখো, এবার বলছে যে যে প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় হচ্ছে কত? প্রথম 5টি মৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে আমাদেরকে জানতে হবে যে প্রথম 5টি মৌলিক সংখ্যা কি কি। প্রথমে আসবে 2, তারপরে আসবে 3, তারপরে আসবে 5, তারপরে আসবে 7, তারপরে আসবে 11। কটা হলো দেখো, 1, 2, 3, 4, 5টা। তাহলে তাদের গড় জিজ্ঞাসা করেছে, তাহলে এদের হচ্ছে কি গড় মানে কি? তাহলে 2 + 3 + 5 + 7 + 11, বাই গড় মানে হচ্ছে কি বাই হচ্ছে 5 করে দিতে হবে, তাই না? তাহলে 11, 7 হচ্ছে কি 18, 18, 19, 20, 21, 22, 23, 23, 3, 26, 26, 2, 28, তাহলে 28/5, তাই না? তাহলে 5 5 25, হাতে হচ্ছে কি তোমার 3, দশমিক পড়লো 0 আসলো, 5 × 30, তাহলে 5.6, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশান এ, 5.6। চলো কোশ্চেন নাম্বার দেখো 9। একটি মানচিত্রে 0.5 সেন্টিমিটার মানে 10 কিমি। যদি দুটি দূরত্ব শহরের দূরত্ব হচ্ছে কি 80 কিমি হয়, তবে মানচিত্রের দূরত্ব কত হবে? দেখো, পুরো মানে নর্মালি তোমরা হচ্ছে কি একদম পাতি নিয়ম হচ্ছে কি ঐকিক নিয়ম, ঠিক আছে? তাহলে 10 কিলোমিটার মানে কি তোমার হচ্ছে কি 0.55 সেন্টিমিটার। তাহলে 1 কিলোমিটার মানে কি হবে, কমবে না বাড়বে? আরো কমবে। তাহলে 0.5 বাই হচ্ছে কি তোমার 10, তাই তো? 0.5 মানে বাই হচ্ছে কি 10। তাহলে আবার কত, 80 কিলোমিটার বলেছে। 80 কিলোমিটার যদি হয় তাহলে কি হবে, গুণ বাড়বে। তাহলে 0.5/10 ইন্টু 80 হয়ে যাবে, হয়ে যাবে, তাই না? বেশ, তাহলে এবারে শুধু আর কাটাকাটি করতে পারবে তোমরা, কাটাকাটি করতে পারবে। দেখো, যদি কাটাকাটি করি 10 8 80, 8 8 5 40, তাই না? 40, তাহলে 4.0 সেন্টিমিটার। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশান এ, তাই না? নেক্সট চলো, এবার কি বলেছে দেখো, বলেছে একটি আয়তঘনর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে, একটি আয়তঘনর যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে কি 4, 6 বা 2, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আয়তঘন মানে হচ্ছে কি কিউবয়েড, ঠিক আছে? আমি তোমাদেরকে সূত্র আকারে সমস্ত জিনিস দিয়েছি, তাই না? তাহলে এর যে সারফেস এরিয়ার সূত্রটা কি হয় জানো তো? সারফেস এরিয়ার সূত্র, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি হয়? 2 ইন্টু, ঠিক আছে, এল ইন্টু বি প্লাস বিএইচ প্লাস তোমার হচ্ছে কি এইচ ইন্টু এল, ঠিক আছে? তো দেখো, তাহলে এখানে আমরা মানগুলো শুধু বসিয়ে দিতে হবে, তাই না? সারফেস এরিয়ার ক্ষেত্রে এখানে তোমার এলটা হচ্ছে লেন্থ, এল মানে হচ্ছে তোমার লেন্থ, বিটা হচ্ছে ব্রেথ, আর হচ্ছে কি তোমার এইচটা হচ্ছে হাইট। চলো, তাহলে 2 ইন্টু লেন্থ মানে হচ্ছে 6, ব্রেথ হচ্ছে কি 4, প্লাস ব্রেথ হচ্ছে কি 4, হাইট হচ্ছে কি কত 2, প্লাস হাইট হচ্ছে কি তোমার 2, লেন্থ হচ্ছে কি তোমার 6, ঠিক আছে? চলো, তাহলে 2 ইন্টু 6 4 24, 4 2 8, আর হচ্ছে কি তোমার 6 2 12, তাহলে কত হচ্ছে দেখো 2 ইন্টু, দেখো 12 8 হচ্ছে কি তোমার 20, 20 হচ্ছে 20 40 44, তাহলে 44, তাহলে 44 হচ্ছে কি ইন্টু হচ্ছে কি 2 করলে কত হচ্ছে, তাহলে 88 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কি হবে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, সবাই তোমরা বুঝতে পারছো তো? আমি কিন্তু তাড়াহুড়া করছি না, তাই না? সবাই বুঝতে পারছো তো? সেনদিতা, তুমি একটু লেফট করে জয়েন করো, তাই না? সারাদিন নেট চালালে রাতের বেলায় নেটটা শেষ হয়ে গেলে এই অবস্থা হবে, তাই না? তুমি একটু লেফট করে জয়েন করো, তাহলে 88 সেন্টিমিটার স্কোয়ার হবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার
11 একটি পঞ্চভুজের সমস্ত অন্তস্থ কোণের সমষ্টি কত হবে? দেখো শুধু সূত্র মনে রাখলেই হবে। আমরা এখানে দেখো অন্তকোণের যে সূত্রটা ছিল সেটা ছিল হচ্ছে কি তোমার n-2 ইন্টু 180, তাই না? n-2 ইন্টু 180, ব্যাস। এবারে তোমরা মান বসিয়ে দাও। n মানে হচ্ছে কি তোমার 5 মাইনাস 2 ইন্টু 180, তাহলে 3 ইন্টু 180, 18 3 36, 360 ডিগ্রি। তাহলে অপশান এ ইজ দ্য, এই 18 3 54, সরি 3 আছে, আমি 2 ভেবেছি। তাহলে 18 3 54 মানে হচ্ছে 440 ডিগ্রি। ঠিক আছে, এটাই অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে দেখো 12, বলছে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি 12 হয়, 32 হয়, তাহলে এক্স এর মান কত? দেখো 2 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে কি 32। তাহলে দেখো এই 32টাকে ভাঙো, 2 দুনে 4, দুনে 8, দুনে 16, দুনে 32। দেখো তাহলে 2 টু দি পাওয়ার এক্স সমান 2 এর পিছনে কটা আসবে? 1টা 2টো 3টে 4টা, তাই না? 2 এর পিছনে কটা আসবে? 5টা। কটা আছে? 1টা 2টো 3টে 4টা 5টা, তাহলে 5। তাহলে দেখো, তাহলে x সমান কত হবে? 5 হবে। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে কি হবে? উত্তর হয়ে যাবে 5। চলো নেক্সট। এবার বলছে দেখো যে একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব যদি আমাদের জানা থাকে। কি জানা থাকে? যদি বৃত্ত তুমি কখন মানে আঁকতে পারবে, যদি তার তুমি জ্যা, ব্যাসার্ধ, বৃত্তকলা নাকি বৃত্তাংশ, তুমি কোনটা জানলে একটা বৃত্ত আঁকতে পারবো। তাহলে তুমি হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ যদি তুমি জানতে পারো, তবে তুমি হচ্ছে কি সেই বৃত্তটাকে ড্র করতে পারবে। চলো নেক্সট। বলছে দ্য রেঞ্জ অফ দ্য ডেটা, ঠিক আছে, কত? 12, 25, 15, 18, 17, 20, 22। তাহলে এর হচ্ছে কি তোমার বলেছি এই তথ্যের রেঞ্জ কত, তাই না? এটা তোমাদের ক্ষেত্রে হয়তো নতুন, তাও অনেকে উত্তর বলে ফেলছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব? অনেকেই ভাববে যে স্যার কিভাবে করব। দেখো রেঞ্জের একটা সূত্র আছে, তাই না? রেঞ্জের একটা সূত্র আছে। রেঞ্জ সমান, মনে রেখে দাও, যে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু মনে থাকবে। দেখো তাহলে এবারে ম্যাক্সিমাম মানটা কত আছে? দেখো সবচেয়ে বেশি আছে কোনটা? 25, তাই তো? 25। আর সবচেয়ে ন্যূনতম কে আছে? সবচেয়ে ন্যূনতম আছে হচ্ছে কি তোমার 12। তাহলে বুঝতেই পেরেছো যে তোমার হচ্ছে কি এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 25 থেকে করলে 13, 13 হচ্ছে কি অ্যান্সার হয়ে যায়, তাই না? ক্লিয়ার? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তাহলে আমরা রেঞ্জ কত পেলাম? ম্যাক্সিমাম নাম্বার থেকে আমরা মিনিমাম নাম্বার যদি বাদ দিয়ে দিই সেটাই হচ্ছে তার রেঞ্জ, তাই না? দেখো মিন মিডিয়াম মোডটা তোমরা শিখে গেছো, কারণ আগেও তোমাদেরকে করিয়েছি। তাহলে আজকে একটা রেঞ্জ দিলাম, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু থেকে মিনিমাম ভ্যালু যদি মাইনাস করো তাহলে যে মানটা থাকবে সেটাকে আমরা রেঞ্জ বলি বা প্রসার বলি, বাংলায় বলা হয় প্রসার। তাই উত্তর হয়ে গেল কি 13। চলো কোশ্চেন নাম্বার 15। দেখো এটা তো তোমরা মানে সবাই পারবে। যদি a ইস টু বি সমান 2:3, বি ইস টু সি সমান 4.5, তাহলে a ইস টু সি কত হবে? তুমি কি করবে? এখানে লিখবে যে a ইস টু বি ইস টু সি লিখে ফেলবে। ঠিক আছে, এবারে এ বি কত দিয়েছে দেখো? 2:3 লিখে দাও, 2:3। আবার দেখো এ সি কত দিয়েছে? সরি, বিসি দিয়েছে 4.5, তাহলে বিসি হচ্ছে কি 4:5। এবারে দেখো এই যে পাশে যে ফাঁকা আছে যেটা, সেটা লিখে দেবে। 3 আছে 3 লিখে দিলে, 4 আছে এদিকে 4 লিখে দিলে। তাহলে এটা 4 2 8, এটা 4 3 12, এটা 5 3 15। চেয়েছে কি এ ইস টু সি, তাই না? এ ইস টু সি, তাহলে এ ইস টু সি কত হবে? এ ইস টু সি সমান 8:15। ঠিক আছে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? ঠিক আছে, দেখো তাহলে আমরা কিন্তু খুব সহজভাবে 15টা কোশ্চেন কিন্তু করে ফেললাম। এবার আমরা পেডাগজিক্যাল স্টাডি করবো আর কি। ঠিক আছে, গণিত শিক্ষণ বিদ্যা থেকে করব। তাহলে সবাই বুঝতে পারছো? সবাই সবাই বুঝতে পারছো তো? সবাই বুঝতে পারছো? কি গো, ভালো লাগছে তো? স্যার অঙ্কগুলো সোজা ছিল আজকে, ভালো ভালো বলতে পারছি। ভালো লাগছে সবার? সবার ভালো লাগছে? ক্লাস করে ভালো লাগছে তো? চলো নেক্সট। চলো, বলছে যে গণিত শেখার জন্য নিচের কোনটি সবচেয়ে অপরিহার্য? মুখস্থ করা, যৌক্তিক চিন্তা ভাবনা, দ্রুত গণনা, ভালো হাতের লেখা।
গণিত শেখার জন্য কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই না? মোস্ট এসেনশিয়াল, তাহলে সবই এসেনশিয়াল হতো, কিন্তু সবচেয়ে বেশি এসেনশিয়াল কোনটা, তাই না, গণিত শেখার জন্য? যারা যারা বি বলছো না, যারা যারা বি বলছো তারা একদম সঠিক বলছো, অর্থাৎ লজিক্যাল থিঙ্কিং বা যৌক্তিক তোমার হচ্ছে চিন্তা ভাবনা। চলো কোশ্চেন নাম্বার 17 বলছে যে গণিত হলো সভ্যতার দর্পণ, এটি কে বলেছেন, তাই না? ম্যাথামেটিক্স ইজ দ্য মিরার অফ সিভিলাইজেশন, হু সেড দ্যাট? কে এটা বলেছেন? তাহলে এটা হচ্ছে কি হকবেন বলেছেন, তাই না? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ হকবেন। কি বলছে মামনি দত্ত? বলছে আমি, মানে তুমি বলেছো যে গণিত হলো সভ্যতার দর্পণ নাকি? হুম, বাহ, সুন্দর। তাহলে আমরা হচ্ছে কি পরবর্তীকালে তোমার অপশনটাও দিয়ে দেবো এখানে, হ্যাঁ, তোমার নামের অপশনটা। চলো দেখো নেক্সট। এবার বলছে কোশ্চেন নাম্বার 18 বলছে দেখো যে গণিতে ডায়াগনস্টিক টেস্ট বা নিদানমূলক অভিক্ষা সাহায্য করে, কিসে সাহায্য করে? মানে ডায়াগনস্টিক টেস্ট ইন ম্যাথামেটিক্স ইজ হেল্পফুল ফর ডেস, শিক্ষার্থীদের র্যাঙ্ক বোঝাতে, শিক্ষণের ফাঁক বা অসুবিধা চিহ্নিত করতে, চূড়ান্ত মূল্যায়নে, বাড়ির কাজ দিতে। তাহলে কী হবে এখানে? ফাইন্ডিং লার্নিং গ্যাপস, তাই না? তাহলে আমরা হচ্ছে কি শিক্ষণের ফাঁক বা অসুবিধা যে চিহ্নিত করতে আমরা কিন্তু ডায়াগনস্টিক টেস্ট করে থাকি। তাহলে এবার কোশ্চেন নাম্বার 19 সংশোধনীমূলক শিখন দেওয়া হয় কোনটির পরে, তাই না? কোনটির পরেও সংশোধনীমূলক তোমার হচ্ছে কি রেমিডিয়াল টিচিং দেওয়া হয় কোনটির পরে? ইউনিট টেস্ট, সামেটিভ টেস্ট, নাকি ডায়াগনস্টিক টেস্ট, নাকি ওরাল টেস্ট, কোনটা হবে? তখন বাবা বি কি করে হবে? তুমি আর সংশোধন কি করে করবে যখন হচ্ছে সামেটিভ টেস্ট হয়ে যাচ্ছে? হুম, স্যার ভুলে ভুলে আঙুল পড়ে গেছে স্যার। তাহলে দেখো এখানে কি হবে গো? কে কে বলছে দেখি? আচ্ছা, এখানে সমস্ত উত্তর কিন্তু আসছে, তাই না? দেখি কারা কারা কি বলে। আমি কিছু বলবো না, তোমরাই আগে বলো, তাই না? আমি কিছু বলবো না, সবাইকেই বলতে হবে, তাই না? কারণ সবাই ক্লাস করছে কিন্তু। আচ্ছা, ম্যাক্সিমাম জন এ বলছে, ম্যাক্সিমাম জন বলছে যে স্যার এ। আচ্ছা, শুধু রুমকি, প্রত্যয় আর করুণজিৎ আর রূপালী এরা বলছে যে স্যার সি। আচ্ছা দেখো, যারা যারা সি বলছো না, যারা যারা সি বলছো তারাই কিন্তু সঠিক উত্তর বলেছো, ঠিক আছে? যারা মানে ডায়াগনস্টিক টেস্টে করার পরেই কিন্তু আমরা একটু আগে বললাম কি, এই যে বলছে দেখো যে ডায়াগনস্টিক টেস্ট আমরা কেন করছি? যে শিক্ষণের ফাঁক বা অসুবিধা চিহ্নিত করতে। রেমিডিয়াল টিচিং হচ্ছে কি তুমি যখন দেখলে যে কোনো অসুবিধা বা ফাঁক যদি থেকে থাকে, তাহলে তুমি সেখানে রেমিডিয়াল টিচিং করাবে তাদেরকে। তাহলে এখানে ডায়াগনস্টিক টেস্ট হবে না। আগের কোশ্চেনটা তো তোমরা করলে বাবা, আগের কোশ্চেনটা তো তোমরা করলে। তাহলে এখানে কিন্তু হচ্ছে কি তোমার, হ্যাঁ, যদি হচ্ছে কি তোমরা জানো যে এখানে যদি ফর্মেটিভ ইভালুয়েশন থাকতো বা ফর্মেটিভ টেস্ট, তখন হচ্ছে কি তোমার উত্তরটা সেটাই হতো। কিন্তু এখানে জাস্ট এক্ষুনি আগে আমরা করলাম, তাই না? তো এখানে তার সাপেক্ষে হচ্ছে অপশান সি হবে, ঠিক আছে, নট অপশান এ। চলো কোশ্চেন নাম্বার 20 বলছে যে গণিত শিক্ষাদানের আরোহী পদ্ধতি অগ্রসর হয় ড্যাশ, আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা জানো ভালো করে যে এই কোশ্চেনটা কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আরোহী পদ্ধতি, তাহলে এটা হচ্ছে স্পেসিফিক টু জেনারেল, অর্থাৎ বিশেষ থেকে সাধারণের দিকে, তাই না? এটা হচ্ছে অপশান বি। দেখো এটাও কিন্তু অনেকেই ভুল করছে। তাহলে এটা স্পেসিফিক টু জেনারেল। দেখো ইন্ডাকটিভ, ইন্ডাকটিভ, তাই না? ইন্ডাকটিভ, তাহলে স্পেসিফিক টু জেনারেল, তাই না? স্পেসিফিক টু জেনারেল। আচ্ছা, বেসিক্যালি তোমরা জানো যে আমরা কিছু কিছু জিনিস তোমাদেরকে বলে দিই যেগুলো তোমাদেরকে মনে রাখতে বলি বারবার করে। দেখো দুটো মেথডস হয়েছে, একটা যে ইন্ডাকটিভ, ইন্ডাকটিভ, এটা রয়েছে ডিডাকটিভ, তাই তো? দেখো এখানে আমরা বললাম যে এখানে ইন্ডাকটিভ দিয়েছি, তাহলে ইন্ডাকটিভ হচ্ছে কি স্পেসিফিক টু জেনারেল, আর ডিডাকটিভ হচ্ছে জেনারেল টু স্পেসিফিক। এবারে সূত্রটা কি মনে রাখবে? দেখো আগে হচ্ছে কি ডি আসছে, ডি আর আই, তাহলে আমাদের ইংলিশ অ্যালফাবেটে
প্রথমে কে আসে? প্রথমে ডি আসে, তো তারপরে আই আসে। তাহলে ডি আগে আসে মানে দেখো জেনারেল আগে আসছে, জি আগে আসছে, এসটা পরে আসে। এখানে আইটা পরে আসে মানে আগে এস, তারপর হচ্ছে জি। আর কোনোদিন ভুলবে তোমরা? আর কি কোনোদিন তোমরা ভুলবে? ভুলবে কি? ডিডাকটিভ মানে কি অবরোহী? হ্যাঁ, ডিডাকটিভ মানে কি অবরোহী? অবরোহী, হ্যাঁ অবরোহী, অবরোহী। দেখো আর মানে ডিডাকটিভ আগে আসছে আর জিটা আগে আছে অ্যালফাবেটের, সেই হিসেবে বলছে। একদম 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 একদম, মানে তোমাকে যে করে হোক মনে রাখতে হবে, তাই না? কালকে মানে কালকে আমাদের একটা ইন্টারভিউ ছিল। ইন্টারভিউ বলতে হচ্ছে কি, ইন্টারভিউ ঠিক নয়, মানে ওই যারা 11-12 পাস করেছে আমাদের থেকে, তো তাদের একটা হচ্ছে কি তোমার, যারা পাস করেছে ওদেরকে নিয়ে একটা আলোচনা সভা চলছিল আর কি, তো ফিডব্যাক আর কি, যে তো সেখানে একটা মেয়ে বলছে যে স্যার আপনি এন্ডার মেসার এন্ডার যারা হচ্ছে কি তোমার বায়োলজিতে রয়েছে, তোমরা বুঝবে, সবাই বুঝবে না হয়তো। তো তার বলছে স্যার আপনি বলার পরে আমি কোনোদিন এই জিনিসটা আমি কোনোদিন ভুলবো না, ঠিক আছে? কারণ ওই জিনিসটা আমার আগে গুলিয়ে যেত, কিন্তু আমি মানে পড়ার পরে ওটা কিন্তু আমার মনে থেকে গেছে। তো ঠিক একইভাবে, মানে এন্ডার বলছে আর মেসার বলছে মূলের ক্ষেত্রে। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখো এটাও আশা করি যখন তোমরা চাকরি পাবে, কাণ্ড। দেখো তো যখন তোমরা চাকরি পাবে, যখন তোমাদের সাথে আমি মানে বসবো যে ফিডব্যাক নিতে, তখন নিশ্চয়ই এই কথাটা যখন মনে রাখো যে ইন্ডাকটিভ বা ডিডাকটিভ পরীক্ষায় এসেছিল, আমি করেছি, পড়ানো হয়েছিল, এইভাবেই বলা হয়েছিল, যাতে এই জিনিসটা আমি ফিডব্যাকে পরবর্তীকালে পাই, তাই না? এবং আশা আজ করছি যে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম জন কিন্তু পাবে, আপার প্রাইমারি পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? চলো দেখো, দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 21। আচ্ছা, এ স্টুডেন্ট মেক্স এরার ইন তোমার হচ্ছে সাবস্ট্রেটিং ফ্র্যাকশনস, দ্য টিচার শুড, অর্থাৎ বলছে একজন শিক্ষার্থী ভগ্নাংশের বিয়োগে ভুল করে, তো সেক্ষেত্রে শিক্ষকের কি করা উচিত? তাকে শাস্তি দেওয়া উচিত, আরও অনুশীলনী করতে তুমি দেবে, নাকি দৃশ্যমান উপকরণের সাহায্যে লসাগুর ধারণা দেওয়া, নাকি অভিভাবককে সাহায্য করতে বলবে? ঠিক আছে, দেখি তোমরা কি বলবে আর কি, ওই স্টুডেন্টকে তাহলে কি বলবে। দেখো শাস্তি দেওয়াটা একদম উচিত নয়, তাই না? সব কথায় গার্ডিয়ানকে তুমি হেল্প করতে বললে তো সমস্যা না, গার্জেন তোমাকে বলে দেবে যে আপনি কি মাস্টার, তাই না? সব যদি আমাদেরকে করতে হলো, তাহলে এটা কিন্তু অপশান সি, তাহলে দৃশ্যমান উপকরণের সাহায্যে তাকে কিন্তু পড়াতে হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22। এবারে বলছে যে শ্রেণীকক্ষে তথ্য উপস্থাপনের জন্য কোন সরঞ্জামটি ব্যবহৃত হয়, তাই না? তথ্যকে উপস্থাপন করার জন্য আমরা যে সরঞ্জামটাকে ব্যবহার করি সেটা বলছে যে জিওবোর্ড, বার গ্রাফ, অ্যাবাকাস, নাকি প্রোট্রেক্টর, ঠিক আছে? আমরা কোনটাকে ইউজ করবো আর কি, তো বার গ্রাফটাকে আমরা বেসিক্যালি প্রেফার করি আর কি, ঠিক আছে? যেহেতু হচ্ছে কি এখানে তোমার হচ্ছে কি ডেটাকে তুমি রিপ্রেজেন্ট করবে, তাই না? তো সেখানে আমরা বার গ্রাফ যদি আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা ডেটাগুলোকে ভালো করে বোঝাতে পারবো। চলো এবার বলছে গণিতে ফরমেটিভ মূল্যায়ন বা গঠনমূলক মূল্যায়ন, ঠিক আছে, বলতে আমরা কি বুঝি? তো দেখো একটু আগেই আমরা ফরমেটিভ ইভালুয়েশনের কথা বলছিলাম, তাই না? একটা সামেটিভ হয়, একটা হচ্ছে ফরমেটিভ হয়। তাহলে ফরমেটিভ মানে যখন হচ্ছে কি আমরা বছরের মাঝখানে মাঝখানে মানে যখন তখন আমরা করছি আর কি, আর সামেটিভ হলে একদম বছরের শেষে। তো এখানে ফরমেটিভ বলছে যে বছরের শেষে তো হবে না, কারণ এটা হচ্ছে কি তোমার সামেটিভ, আর শিখন চলাকালীন, তাহলে এটাই হচ্ছে বেস্ট অপশান, যেহেতু হচ্ছে কি আমাদের ফরমেটিভ ইভালুয়েশনের কথা বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো কোশ্চেন নাম্বার 24। একটি ভালো গণিত পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য কোনটি? একটি ভালো গণিত যদি বই হয়, তাহলে তার তোমার হচ্ছে বৈশিষ্ট্য কি হওয়া উচিত, ঠিক আছে? তো চলো নেক্সট, এখানে কি বলছে দেখো, যে বলেছে যে শুধু সমাধান করা উদাহরণ, অনুশীলনের জন্য প্রচুর কাজ দেওয়া উচিত, খুব কম চিত্র থাকবে, খুব মোটা আকার হবে, ঠিক আছে? দেখো এটা তাহলে বাচ্চা বই পেয়ে যাবে, তাই না? আর শুধু সমাধান করা উদাহরণ, ঠিক আছে, অনলি সলভ এক্সাম্পল দিলে হবে না, তাহলে সেখানে খুব কম চিত্র থাকলেও হবে না, তাহলে এখানে বেস্ট অপশন হবে কি অপশন বি এরটা, তাই না? অনুশীলনের জন্য প্রচুর কাজ দেওয়া থাকবে, তাই না? তাহলে এখানে এক্সারসাইজ ফর প্র্যাকটিস, কিছু প্র্যাকটিসের জন্য দেওয়া থাকবে, তবে গিয়ে সেটা ম্যাথামেটিক্সের গুড বুক হবে। তাহলে তুমি একটা বই বার করলে সেখানে শুধু তুমি হচ্ছে সমাধান করে দিয়েছো সমস্ত কিছু, হ্যাঁ, স্টুডেন্ট প্র্যাকটিসের জন্য কিছুই দাওনি, তাহলে ওরা কিছু শিখবে না, তাই না? তো এই জন্য তোমাকে কিন্তু প্র্যাকটিস করার জন্য এক্সারসাইজ দিতে হবে। চলো আচ্ছা, তোমাদের ক্লাস কেমন লাগছে বলো, ঠিক আছে? দেখো
মানে সারা বছর অনেকেই পড়াশোনা করেন, আমি জানি তোমরা কিন্তু রেগুলার ক্লাস করো, তাই না? আমাদের গ্রুপে প্রায় তোমরা তো জানো কজন জয়েন আছে গো? প্রায় 350 তো না বেশি, কজন আছে? দেখো তার মধ্যে এখন ক্লাস করছে দেখো 20-25 জন, তাই না? কি হয় দেখো, এটাতে কি হয় না, এই সমস্যাটাই হয়। কারণ সারা বছর ক্লাস করবে না, যেই নোটিফিকেশনটা এলো তারপরে দেখি বলবে না পরীক্ষাটা কবে হবে ঠিক নেই। আচ্ছা, ফর্ম ফিল আপটা করলো, ফর্ম ফিল আপটা করার পরে বললো যে পরীক্ষার ডেট আগে ঠিক হোক, ডেট ঠিক হলো, তারপর বললো না অ্যাডমিট কার্ডটা আসুক, তারপর পড়াশোনা করবো। সেই করে কি আর হয়? হয় না, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে কি প্রথম থেকেই ভালো করে পড়তে হবে, তাই না? কালকে একজন বলছিল যে স্যার যখন ক্লাস শুরু করেছিল আমরা তখন থেকেই ছিলাম আর কি, মানে যারা পাস করেছে তারা বলছিল ফিডব্যাকে। তো যাই হোক, তো এটা মাথায় করতে হবে যে আহ, এই পড়াশোনা যে চর্চার জিনিস, তাই না? তুমি চর্চা না করলে কিন্তু ভুলে যাবে। তো এই জিনিসগুলো দেখো, এই যে তোমরা, আমি জানি ফর্মেটিভ সামেটিভ, এই যে ডিডাকটিভ, তোমার হচ্ছে ইন্ডাকটিভ, এগুলো কোনোদিন ভুলবে না, কারণ বারবার বারবার কিন্তু তোমরা পড়ছো আর কি, প্র্যাকটিস করছো। কিন্তু দেখবে দুদিন যদি তুমি ক্লাস না করো, বেশি নয় 15 দিন যদি তুমি ডিটাচ থাকো, তাহলে দেখবে এই নর্মাল জিনিসগুলোই ভুলে যাবে, তাই না? তো সেক্ষেত্রে মানে কন্টিনিউয়াস মানে প্র্যাকটিস করা বা ক্লাস করা এটা কিন্তু খুবই দরকার সাকসেস পেতে গেলে, নাহলে ওই দুদিন পরে কোনোদিন সাকসেস পাওয়া যায় না। চলো কোশ্চেন নাম্বার 25, গণিত গবেষণাগারের প্রধান উদ্দেশ্য কি? ঠিক আছে, দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ম্যাথ ল্যাব। ঠিক আছে, তাহলে এর উদ্দেশ্য কি? দেখো এখানে কি বলেছে যে বই রাখা, কাজের মাধ্যমে শেখা, বিশ্রাম নেওয়া, শৃঙ্খলা রক্ষা। একদম, তাহলে যারা যারা অপশন বি বলেছো একদম সঠিক, লার্নিং থ্রু অ্যাক্টিভিটি, তাই না? অপশন হচ্ছে কি বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 26, বলছে যে নিচের কোনটি গাণিতিক পদ্ধতি নয়? দৃশ্যমানকরণ, অনুমান করা, মুখস্থ করা, আর হচ্ছে কি তোমার সমস্যার সমাধান। ঠিক আছে, তাহলে এখানে মুখস্থ করা কিন্তু হচ্ছে কি গাণিতিক পদ্ধতি কিন্তু একটা নয়, ঠিক আছে, মুখস্থ করা যাবে না। চলো দেখো নেক্সট, দেখো নেক্সট দেখো, এবার বলছে দেখো কোশ্চেন নাম্বার 27, ক্ষেত্রফলের ধারণা দিতে শিক্ষক শুরু করবেন কি দিয়ে? ক্ষেত্রফলের বলছে আয়তক্ষেত্রের সূত্র দিয়ে, পাতা ও হাতের তালু দিয়ে বিভিন্ন বস্তুর তলের তুলনা করে, একক গণনা করে, নাকি ছবি এঁকে, তাই না? তো এখানে যেহেতু হচ্ছে কি ক্ষেত্রফল এর ধারণা দিচ্ছেন, তাই না? তো সেক্ষেত্রে কি হবে বলো? একদম, যারা বি বলেছো না একদম সঠিক, কম্প্রাইজিং সাইজ অফ ডিফারেন্ট অবজেক্ট ইউজিং প্লাম অর লিফ। ঠিক আছে, অপশন হচ্ছে কি বি। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 28, আচ্ছা, লীলাবতী গ্রন্থটি কে রচনা করেছেন? ঠিক আছে, আর্যভট্ট, ভাস্করা টু, রামানুজন, নাকি ব্রহ্মগুপ্ত? এটা কিন্তু হচ্ছে ম্যাথামেটিক্সের বই বাবা, এটা ম্যাথামেটিক্সের বই। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অপশন বি হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 29, হিউরিস্টিক এর মিনস কি? মানে হিউরিস্টিক শব্দের অর্থ কি? জানা, আবিষ্কার করা, চিন্তা করা, শেখা। হিউরিস্টিক এর হচ্ছে কি তোমার এর মিনিং কি, মানে কি? একদম, তাহলে এটা হচ্ছে টু ফাইন্ড আউট ওর ডিসকভার, ওকে, আবিষ্কার করা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো লাস্ট কোশ্চেন আমাদের আজকে ক্লাসের। তো এখানে বলেছে দেখো যে উচ্চ প্রাথমিকে প্রতিসাম্য শেখানো হয়, কারণ কি? দ্য symmetry is introduced in upper primary classes because symmetry is introduced in upper primary classes because এটি স্থানিক চিন্তাভাবনা বাড়ায়, এটি সহজ, পরীক্ষায় পাসের জন্য, জ্যামিতির কোনো কাজ নেই। তাহলে অবভিয়াসলি এখানে অপশন এটাই হবে, তাই না? আশা করি সবাই এই বলছো, তাই না? অপশন এটাই হচ্ছে উত্তর হবে। যাই হোক, তাহলে আপাতত আজকে তোমরা 30টি নতুন কিন্তু কোশ্চেন তোমরা শিখলে। বিশেষ করে আজকে আমরা 15টা তোমাদের পেডাগজি রেখেছি, কারণ আগের কোশ্চেনগুলোতে পেডাগজি খুব কম দেওয়া হতো। আমি এবারে সিলেবাস ফলো করে সাবজেক্ট মানে সিলেবাসের যে যা যা রয়েছে সেগুলো ধরে কোশ্চেনগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। আই হোপ ক্লাস তোমরা আজকে এনজয় করেছো, সবাই ভালো লেগেছে। ঠিক আছে, রেগুলার বেসিসে ক্লাস করবে, লাইভ ক্লাস কেউ মিস করবে না। স্যার বলছিলাম আপার প্রাইমারিতে হুম
স্যার ভ্যাকেন্সি কত আছে মানে নোটিফিকেশন বেরিয়েছে? না ওরকম তো দেয়নি, ওটা প্রায় 19 থেকে 26-এর মধ্যে হতে পারে, 19,000 থেকে 26,000 মতন হতে পারে, এক্সপেক্ট করা যাচ্ছে। তবে সেটা কতটা দেয় সেটা জানি না, ঠিক আছে, সেটা নোটিফিকেশন আসুক দিলে বোঝা যাবে। কেমন? স্যার বলছি আপার প্রাইমারিতে কি কোনো সাবজেক্টের ব্যাপার থাকবে? ওই তো তোমাদের তো বলে দিয়েছিলাম বাবা। স্যার বলেছিলাম স্যার গত ক্লাসে। এই তো তোমার হচ্ছে কি যেটা টেটটা হবে, আমি লিখে দিচ্ছি এখানে, টেট যেটা হবে সেটা হচ্ছে কি তোমার 150 নম্বরের, ঠিক আছে। এখানে ওয়েটেজ থাকবে 40 নম্বর ওয়েটেজ, মানে তুমি যদি 150-তে 150 পাও তাহলে তুমি 40 পাবে। সাবজেক্ট যেটা পেপার হবে, সাবজেক্ট পেপার হবে তোমার হচ্ছে কি 25 নম্বরের, ঠিক আছে, এমসিকিউ বেসড। আর এটাও কিন্তু টেটটা হচ্ছে এমসিকিউ বেসড, তাহলে হয়ে গেল। না না স্যার, এইটা বলিনি স্যার, আমি বলতে চাচ্ছি সাবজেক্টের ব্যাপারটা মানে কিসের উপর হবে, মানে ওটা কি বায়ো সায়েন্সের উপরে নাকি এরকম, ওইটার ব্যাপারটা বলছি। হ্যাঁ তুমি যে লাইফ সায়েন্স হো লাইফ সায়েন্সের হবে, মানে যে যার 9-10-এর যে সিলেবাস না সেই লাইফ লাইফ 9-10 সিলেবাসের বেসিসে হবে, আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা, আছে। আমি এটাই শুনতে চাইছি, মানে সাবজেক্টটা কোন পেপারে হবে সেটার জন্য আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে 9-10 সাবজেক্ট সায়েন্স, মানে এইটা তো এখানে করানো হচ্ছে না, মানে ওইটা কি তখন আবার করা হবে, মানে যদি সেরকম দেয় বা হ্যাঁ কিছু হ্যাঁ হ্যাঁ, তখন হচ্ছে ইনস্ট্রাকশন? কি হ্যাঁ আলাদাভাবে করানো হবে আর কি সাবজেক্টটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।